এই রাজাকারের বাচ্চারা, তোমরা শুনে রাখো, কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না। এই বিচার যতই হোক, এই বিচার কার্যকর হবে না। আবির বেদ যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না, তাহলে বিচারে যাই দিয়ে থাকো, ফাঁসিটা সেগুলো সব বাদ হয়ে যাবে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট। দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে পারে। বরং শেখ হাসিনার আগে ডক্টর ইউনূসের ফাঁসি হয়ে যাবে, ডক্টর ইউনূসকে লটকে ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে দেশে চলে আসতে পারে। বরং ডক্টর ইউনূস লটকে যাবে। কেন? ডক্টর ইউনূস সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করেছে। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে, শেখ হাসিনার ফাঁসিতে দূরের কথা, মামলাগুলো দূরের কথা, ডক্টর ইউনূসকে সবার আগে ফাঁসিতে ঝুলানো হবে। এটা 100% লিখে রাখেন। আসিফ নজরুল স্যারকে রাস্তায় ঝুলাই দিবে, অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই দিন খুব বেশি হয়তো বা দূরে না যে এরকম দৃশ্যপটে আমরা আসিফ নজরুল ইসলাম স্যারকে পড়তে হবে। কারণ কেউ তো বাংলাদেশের পালাইতে পারছে, পরিস্থিতি যে একটা ধারণ করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি নতুন নিউজে আপনাকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর বিশেষ অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হয়েছে। তাই না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলে যাই মূল অংশে। কথা মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট। রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে। এজিত এই রায়কে রাজনৈতিক প্রহসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় বিচারের ব্যর্থতা বা মিসক্যারেজ অফ জাস্টিস বলেও আখ্যা দিয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে। এমনকি ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে। প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে। এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে। দর্শক, আমাদের হাতে আসা 5টি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি। সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখে নিই। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ। সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি। অথচ অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেওয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে। 15 মাস পর আইসিটির রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। দর্শক, শেখ হাসিনা ফাঁসির রায় বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। তাদের বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। দর্শক, মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কও শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো 2 মেরুতে ঠেলে দেবে। দর্শক, আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটিসমূহ, বিশেষত আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতিতেই বিচার হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন, কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। সবচেয়ে বড় কথা, আদালত নিযুক্ত এই আইনজীবী প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেননি। ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক, যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে, তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে। প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র 397 দিন। অ্যামনেস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে। তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিড গুরুতর প্রশ্ন সামনে এনেছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি, বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি। সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায়সঙ্গত হয়নি। দর্শক, এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি হেফাজতে ছিলেন, তিনি রাজসাক্ষীর বা অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার এভাবে রাজসাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। RRAG এর পরিচালক সুহাস চাকমা এই প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করে বলেছেন, সাবেক আইজিপি আল মামুন কোনো অপরাধের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই তিনি কিভাবে রাজসাক্ষী হতে পারেন। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়, হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসি রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। RRAG পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন, মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায়। দর্শক, রায়ে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার একটি কেন্দ্রীয় বিষয়, কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি বলে আখ্যা দিয়েছে। সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন, কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যার নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয় ছিল। যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শেখ হাসিনা সরকারের গঠিত ICJ বারবার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল। সংস্থাটি সতর্ক করেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে। দর্শক, ন্যায় বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস্ট বা ICJ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার জীবনের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায়। অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ, অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে ICJের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে, অথচ এক্ষেত্রে ন্যায় বিচারের মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। দর্শক, 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে যান। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা ATM আজহারুল ইসলামকে 3টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং 2টি অভিযোগে কারাদণ্ড দেন। 6টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন। এতে প্রায় 1200 জন নিহত এবং আরো 200 জনেরও বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল। এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান। সেই সময় যিনি জনাব আজহারুলের আইনজীবী ছিলেন, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন। মানবাধিকার সংগঠন RRAG বিষয়টি তুলে ধরে বলেছে, ক্ষমতার পালাবদলে অনেক কিছু বদলে যেতে পারে, যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইন তার। একই অভিযোগে ICJ নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অন্যায্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে। দর্শক, শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস 3 জন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন। তাদের মধ্যে একজন হলেন নামকরা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাইকেল কুগেলম্যান বলেছেন, এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে। ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দেবে না। আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নূর মনে করেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ভারতে শেখ হাসিনাকে প্রত্যাখ্যানের বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ দিল্লিকে পরামর্শ দিয়েছে। সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জবাবদিহির প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত, তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত যাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় আইনি শুনানির সুযোগ রাখতে হবে। কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্যাপন করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই রায় বাংলাদেশের বিবিধের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে। আটলান্টা সেন্টারের বিশ্লেষণে হুদাবে শহীদ বলেছেন, এই মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীরভাবে মেরুকরণকারী মুহূর্ত। দেশের মানুষ এখন 2 শিবিরে বিভক্ত হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে। দর্শক, জাতিসংঘ তাদের বিবৃতিতে একই ইঙ্গিত দিয়েছে। ভলকার তুর্কের বিবৃতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূর করার আহ্বান জানানো হয়েছে। দ্য আটলান্টিক কাউন্সিলের মতে, বাংলাদেশের নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পথটি মোটেও সহজ নয়। আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে, তাদের ছাড়া নির্বাচন করলে একপেশে রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে।
কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে। দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলেও বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, নতুন এই মেরুকরণে শেষ পর্যন্ত লাভের গুড় কার ঘরে যাবে? এই রায়গুলো কেন দেওয়া হচ্ছে এখন, তার মেইন রিজন হচ্ছে এদের মনে ভয় আছে যে শেখ হাসিনা হয়তো নির্বাচনের আগে দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করে বাংলাদেশে ফিরে আসতে পারে, বা নির্বাচনের পরবর্তী সময় যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারে। শেখ হাসিনা যাতে ভয়ে থাকে বা বাংলাদেশে ফিরে না আসতে পারে, সেই কারণে এই সকল রায়গুলা এখন দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে রায়গুলোতে। তাছাড়া আর কিছুই না, বরং শেখ হাসিনার আগেই ডক্টর ইউনূসের ফাঁসি হয়ে যাবে, ডক্টর ইউনূসকে লটকায় ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশের মধ্যে একটি পরিস্থিতি তৈরি করে, গোলযোগ সৃষ্টি করে হলো যদি দেশে চলে আসতে পারে, বরং ডক্টর ইউনূস লটকায় যাবে। কেন? ডক্টর ইউনূস সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করেছে। এখন ক্ষমতা আছে বিদে এগুলো চোখে পড়ছে না, সকল কিছু পার পেয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে, শেখ হাসিনার ফাঁসিতে দূরের কথা, মামলাগুলো তো দূরের কথা, ডক্টর ইউনূসকে সবার আগে ফাঁসিতে ঝুলানো হবে, এটা 100% লিখে রাখে। শেখ হাসিনার ফাঁসিতে দূর কি বাদ, বাংলাদেশে এর আগে এরকম অনেক ফাঁসির আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে। শুধু এটাই দেখেন, চিন্তা করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির অনেক সাজাপ্রাপ্ত আসামি সকলে ছাড়া পেয়ে গিয়েছে, লুৎফুজ্জামান বাবরের মতো নেতা ছাড়া পেয়ে গিয়েছে, এবং বিএনপির যত মামলা ছিল সকল মামলা আস্তে আস্তে খালাস হয়ে যাচ্ছে। কোথায় সত্য মামলা, কোথায় মিথ্যা মামলা, কোনো কিছু যাচাই বাছাই না, সকল মামলা খালাস, সত্যগুলো খালাস, মিথ্যাগুলো খালাস হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর যার মুল্লুকতার। তাই শেখ হাসিনাকে কয়বার ফাঁসি দিল, কয়টা মামলা হলো, কাকে ফাঁসিতে ঝুলাবে, কখন রায় হবে, এগুলো বাংলাদেশের দুধভাত। শেখ হাসিনার পরিস্থিতি বাংলাদেশে ঢুকার পর ভালো হয়ে গেলে, আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হয়ে গেলে সকল মামলা হারিয়ে যাবে। এর আগে এরকম কত রাজনৈতিক দলের নামে মামলা হয়েছে, মামলা এগুলো একটা টিকেছে। ডক্টর ইউনূসের কথাই চিন্তা করেন না, ডক্টর ইউনূসের নামে আওয়ামী লীগ সরকারের আমলে কতগুলো মামলা ছিল। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা চেয়ারে বসার সাথে সাথে সকল মামলা ফুস, বরং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে যে সকল শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো সকল কিছু ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে খালাস করে দিয়েছে। এই হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার। তাই বাংলাদেশের রাজনীতি চলে জোর যার মুল্লুকতার। আপনি যদি কোনোভাবে সেভে থাকতে পারেন, ক্ষমতা মোটামুটি আসবে পরিস্থিতি তৈরি হয়ে আপনার সকল মামলা আপনি অটোমেটিক্যালি চোখের ইশারায় ফু দিয়ে শেষ করে ফেলতে পারবেন, কোনো মামলায় থাকবে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারেক যে মামলাগুলো অনেকগুলো খালাস হলো, কিছু মামলা এখনো হাত পুকুর রেখে দেওয়া হয়েছে চালাকি করে, যাতে তারেক যে বাংলাদেশে আসতে না পারে বা আসতে ভয় পায়। তা না হলে বিএনপির সবচেয়ে গোল্ডেন সময় হচ্ছে এই 20 বছরের ভিতর, এই 1.5 বছর, তবুও তারেক যে বাংলাদেশে ফিরে আসতে পারেনি, কিন্তু ফিরে আসবে। আরো কিছু গুছিয়ে নিচ্ছে বিএনপি, কিন্তু জামাত এবং আর্মির একটা সিন্ডিকেট কি তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দিবে, সেটাও কিন্তু কোশ্চেন মার্ক। সেম ভাবে শেখ হাসিনাও যাতে বাংলাদেশে আসতে না পারে, ভয়ভীতি দেখিয়ে ফাঁসির রায় কার্যকর করে, ফাঁসির রায় দিয়ে একটা ফাঁক ফোকর রেখে দিয়ে যাতে শেখ হাসিনা দেশে আসতে না পারে, ওই ব্যাপারগুলোর জন্য এই রায়গুলো ঘোষণা। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, বাংলাদেশে নিয়ে আসবে, এগুলো হচ্ছে কাল্পনিক ব্যাপার স্যাপার, এগুলো কাল্পনিকও ঘটবে না। ভারত সরকার একদম 100-200% জীবনও বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে না, বরং শেখ হাসিনাকে এখন প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে ভারতে রেখেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ ডক্টর ইউনূস এমন কোনো পার্সন হয়ে যায়নি যে ভারতকে বললো ভারত শেখ হাসিনাকে ডক্টর ইউনূসের হাতে তুলে দিবে, তারপর সুন্দর মতো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। ভাই, ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস একজন সুদী মহাজন। ডক্টর ইউনূস সুদের ব্যবসা করে করে হঠাৎ করে পয়সালা হয়ে গিয়েছে। কিভাবে বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, বন্ধুত্ব করে টাকা পয়সা দিয়ে ওনার নির্বাচনে দান খরচ করে, তারপরে একটা নোবেল লরিয়েট হয়ে গিয়েছে, তাও কি পাফেট আমেরিকা। সে কারণে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন এদের বন্ধু হওয়ার কারণে এরা সিস্টেমেটিক ভাবে ওদের একটা পাফেট তৈরি করে দিয়েছে এই এশিয়ার জন্য। সে কারণে ডক্টর ইউনূস নোবেল লরিয়েট। উনি সুদের ব্যবসা করেছেন, উনি অর্থনীতিবিদ, উনি পাওয়ার কথা অর্থনীতিতে নোবেল, কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল মানে উনি পেয়ে গেছে শান্তিতে নোবেল। তিনি 15-20 বছর আগে কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোন জায়গায় পৃথিবীর মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন, বরং বাংলাদেশে তিনি এখন অশান্তি তৈরি করছেন। শান্তিতে নোবেল পুরস্কার কারা পায়? শান্তিতে যারা নোবেল পুরস্কার পায় তারা 100-তে 100% হচ্ছে আমেরিকার পারফেক্ট। পৃথিবীর মধ্যে অনেক ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটা সম্পূর্ণরূপে 100% সিলেক্ট করে কাকে দেওয়া হবে, আমেরিকা, ওই ক্যাটাগরিটা। কারণ আমেরিকা শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে ওদের পাপেট সেটিং করে দেয়। কথা বুঝতে পেরেছেন? এই আমেরিকার পাপেট হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের হামরি কি যোগ্যতা আছে? কথা বুঝতে পেরেছেন? যে ওকে নোবেল পুরস্কার দিতে হবে শান্তিতে, যোগ্যতা আছে, কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার মতো না ওই যোগ্যতা ছিল না শান্তিতে। অর্থনীতিতে পেলে ধরে নিতাম যে সুদের মহাজন কোন রকমে বাংলাদেশের মধ্যে এমনভাবে সুদটাকে ছড়িয়ে দিয়েছে, অর্থনীতি চাঙ্গা করে দিয়েছে, পৃথিবীর মধ্যে সুদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে, সে কারণে সম্মান সূচকভাবে ওনাকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারতাম, কারণ ইসলামের সুদ হারাম, ইসলামের বিপরীতে কাজ করেছে, সে কারণে খুশি হয়ে ইসরায়েল আমেরিকা সিন্ডিকেট মিলে ডক্টর ইউনূসকে অর্থনীতিতে নোবেল দিয়েছে। তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, ওনার সুদের যোগ্যতা আছে, অর্থনীতির যোগ্যতা আছে, সে কারণে অর্থনীতিতে নোবেল পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ডক্টর ইউনূসকে আলগিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে অনেক বড় মাপের লোক বানিয়ে দেওয়া, যাতে পাপেট হিসেবে কাজ করাতে পারে। এখন আপনাকে যদি অনেক বড় মাপের লোক না বানিয়ে দেয় আমেরিকা, তাহলে আপনার উপর জনগণের সিম্পেথি আসবে, ভরসা আসবে না। তা না হলে ডক্টর ইউনূস কখনো প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারে না। কেন বসতে পেরেছে? আমেরিকা এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ডক্টর ইউনূসকে বড় করে দেখিয়েছে বিশ্বের কাছে, বা বড় করে রেখেছে পাপেট হিসেবে, যে জনগণেরও আস্থা ডক্টর ইউনূস বড় মাপের লোক, ডক্টর ইউনূসকে উপদেষ্টা পদে বসার কোনো সমস্যা নেই। হুট করে কোথা থেকে উড়িয়ে এসে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছে। যে মানুষ বিগত 30-40 বছর আগে কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোন জায়গায় পৃথিবীর মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন, যে মানুষ
বাংলাদেশের মধ্যে এখনো ভোটার হয়নি, এবার মনে হয় ভোটার হবে, সে মানুষ বাংলাদেশ চালাচ্ছে, সে মানুষ আরেক দেশের সিটিজেনশিপ, তার ছেলে মেয়েরা আরেক দেশের সিটিজেনশিপ, তার দুটো বিয়ে করছে, তারও নাকি আরেক দেশের সিটিজেনশিপ, সে এখন বাংলাদেশ চালাচ্ছে, সেই ডিসিশন নিচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সে রাজনীতি বাংলাদেশে করতে পারবে নাকি পারবে না। ছাত্রলীগ 1971 সালে 17,000 ছাত্রলীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে যুদ্ধের টাইমে, সে ছাত্রলীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তার ডিসিশনে নাকি বাংলাদেশ চলতেছে, তার ডিসিশনে মুক্তিযুদ্ধ সপক্ষের দল কোণঠাসা হয়ে পড়ে আছে। এটাই নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ। বিনদেশি একটা লোককে এনে, সিটিজেনশিপ আলা বিনদেশি একটা লোককে এনে, আমেরিকার পাপেটকে এনে বাংলাদেশ পরিচালনা করাচ্ছি, তার দালালি করছি, আমার মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির দলকে একেবারে ধ্বংস করে দিচ্ছে সেই পাপেট আমেরিকা। কথা বুঝতে পেরেছেন? হুজুগে বাঙালি এগুলো এখনো সহ্য করছি, কথা বলতে পারছি না। কথা বললে আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে দেয় সাধারণ জনগণকে। সাধারণ জনগণ তো সত্য বলবে, আপনি কি সুদী মহাজন না? আপনি কি সুদের ব্যবসা করেননি? করেছেন তো, আপনি অর্থনীতিবিদ না? আপনাকে কোন দুঃখে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে? এগুলো প্রশ্ন আসবে না? আসবে তো। সত্য কথা বলতে কিসের ভয়? কোনো ভয় নেই। তাই যদি ফাঁসিতে আগেই কাউকে ঝুলতে হয়, শেখ হাসিনাকে ডক্টর ইউনূস আগে ঝুলবে। একে তো রাষ্ট্রদ্রোহিতার কারণে, দুই সংবিধান অবমাননার কারণে, এইরকম আরো অনেক কাজ আছে ফাঁসিতে ঝুলার জন্য ডক্টর ইউনূসের আর কোনো বাধা নেই। তাই যারা খুশিতে লাফাচ্ছেন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবে, তারা জেগে জেগে ঘুমাচ্ছেন, তারা এখনো কল্পনা রাজ্যে আছেন। বুঝতে পেরেছেন? বরং শেখ হাসিনার আগে ডক্টর ইউনূস ফাঁসিতে ঝুলে যেতে পারে যদি ইন্ডিয়া মেকানিজম করে কোনো রকমে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে। শুয়োরের বাচ্চা আসিফ নজরুল, ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই। আওয়ামী লীগ বাসে আগুন দেয় বলে দুর্বৃত্তরা করেছে, আওয়ামী লীগ গান পাউডার দিয়ে মানুষ মারে বলে দুর্বৃত্তরা করেছে। খানকির বলা দুর্বৃত্ত কাকে বলে? আসিফ নজরুল সাবধান হয়ে যা, তোকে রাস্তায় ঝুলাবো, তোকে রাস্তায় ঝুলাবো আওয়ামী লীগের বিচার না হলে। ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার, ওনাকে উদ্দেশ্য করে একজন জুলাই যোদ্ধা প্রকাশ্যে এইভাবে ওনার মা, ওনার 14 গোষ্ঠী সহ গালাগালি, এর পাশাপাশি আসিফ নজরুল স্যারকে রাস্তায় ঝুলাই দিবে, অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই দিন খুব বেশি হয়তোবা দূরে না যে এরকম দৃশ্যপটে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে পড়তে হবে। কারণ আসিফ নজরুল স্যার তিনি সার্বিক একটা বাটে পড়ে আছেন। এখন এই ছেলেটা কেন এইভাবে প্রকাশ্যে গালাগালি করলো? প্রথমত বাক স্বাধীনতা যে দেশে আছে এটা প্রমাণিত। এই থেকে আরেকটা জিনিসও দৃষ্টান্তমূলক শিক্ষণীয় যে ওদের ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবেন তাদেরকেও কি আসলে এরকম গালিগালাজ করা হবে বাক স্বাধীনতা দিয়া, নাকি আসলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? এখন কেন আসিফ নজরুল স্যারের উপরে সবার ক্ষোভ? আপনি দেখেন আওয়ামী লীগ আমলে আসিফ নজরুল স্যারের যে বক্তব্যগুলো ছিল সেগুলা একরকম ছিল, যেটাতে বিএনপি পন্থী ওনাকে মনে করা হতো, পাশাপাশি জামাতপন্থী মনে করা হতো। বিভিন্ন সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, বা ওনার সেন্টারে তালা লেগেছে, ওনার অফিসেও তালা দিয়েছিল। তো আওয়ামী লীগ সরকারের কাছে একটা রোষানল তো ছিলই, প্লাস ভারতের প্রায় 26 লক্ষ লোক এদেশে চাকরি করে, এরকম দাবি কিন্তু আসিফ নজরুল ইসলাম স্যারই তুলেছিলেন। পরবর্তী সময় তিনি বলেছেন এটা তথ্যগত লেকিংস ছিল, আর এটার সপক্ষে শক্ত কোনো যুক্তি দাঁড় করতে পারেননি, যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রোষানলে কিন্তু আসিফ নজরুল আছে। অপরদিকে অনলাইন কিং সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এবং তাদের যারা অনুসারীরা, তারাও কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। দলগতভাবে বিএনপির অনেক নেতাকর্মীরাও আসিফ নজরুল স্যারের বিপরীতে অবস্থান নিয়েছে। জামাতও ওনার বিরুদ্ধে কিন্তু অবস্থান। তো সার্বিক দিক মিলিয়ে ওনার অবস্থানটা আসলে কি? ওনার সম্পর্কে বিভিন্ন বক্তব্য আসে যে কি বলা হয় যে শত শত কোটি টাকার তিনি হেরফের করেছেন, আর সাংবাদিক ইলিয়াস এগুলো নিয়ে মাঝে মাঝে কিন্তু আপনার প্রতিবেদন করে। ইভেন সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদেরকে কিন্তু এরকম বক্তব্য দেওয়া আছে যে ক্ষমতা থেকে সরে গেলে তখন আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী থাকবে না, তারপর হচ্ছে যে ধরেন কোনো বাহিনী থাকবে না। এখন আসলে আসিফ নজরুল স্যারের সার্বিক অবস্থানটা কি? আমরা শুনছিলাম যে উনি আইন উপদেষ্টা হওয়ার পরে ওনার ছাগল নাকি এনসিপির কয়েকজন নেতা খায়া ফেলছিল, এটা নিয়ে অনেক কিছু করছে। আসলে আসিফ নজরুল স্যারের যে সার্বিক অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে মাইন্ডকার চিপায় পড়া ছাড়া ওনার আর কোনো এই মুহূর্তে ওনার অবস্থানটার আর কোনো কি বলা হয়েছে, আমি কোন ভাষায় বলবো, যে আর কোনো অবস্থান নাই। আসিফ নজরুল স্যারকে নিয়ে এই ভাষায় যে গালাগালি করা, সেটাও কি আসলে শোভনীয়? তবে এই গালিতে মোটামুটি সব দলের নেতাকর্মীরাই একটা কমেন্ট সেকশনে দেখলাম খুশি খুশি হয়েছেন, যে আসিফ নজরুল স্যার বলছিলেন যে আল্লাহ, আমি যদি একবার উপদেষ্টা হই, আল্লাহ আমি যদি একবার মন্ত্রী এমপি হই, তাহলে শুধু কাজ করতাম, মানুষের অন্তর জয় করতাম। তবে আসিফ নজরুল স্যার কিন্তু তিনি মনে করছেন যে তিনি সবার অন্তর জয় করছেন। আর এখন এই যে ছেলেটা গালাগালি করছে বা অনলাইন কিংরা গালাগালি করে, তারা মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসনে অথবা তাদের যে বিভিন্ন জামিন টামিন সহ সাবির চৌধুরী থেকে শুরু করে আরো অনেকেই বা বড় বড় যারা ক্যারেক্টার, তাদের এই ঘটনাগুলোর পেছনে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আসলে এখানে পেছন থেকে ভূমিকা রাখছেন। যদিও তিনি তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় বা ফেসবুক লাইভের মাধ্যমে তার নিরপেক্ষতা যাচাইয়ের চেষ্টা করছেন। তো আপনি কি মনে করেন যে আসলে আমাদের দেশে এই মুহূর্তে বাক স্বাধীনতার মাশাআল্লাহ যে প্রয়োগ, এই প্রয়োগের পরে এই যে হুমকি থামকি দেওয়া হচ্ছে, আসলে কি এমন কিছু ঘটবে যে সরকার থেকে আসিফ স্যাররা সরে গেলে তাদেরকে রাস্তায় ভাবে ঝুলাই দেওয়া হবে, বা যারা এগুলো বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? কোনটা করা হবে? এরকম যদি পরিস্থিতি চলতে থাকে, সামনে সবার কপালে দুঃখ আছে। দর্শক আশা করি নাটের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন কি হচ্ছে চলেছে। দর্শক কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।